প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ। তো আমরা আজকে বানানের তৃতীয় ক্লাসটি আলোচনা করব। আমরা বানানের উপরে এর আগে আরো দুটো ক্লাস নিয়েছি। আমাদের আজকে বানানের উপরে তৃতীয় ক্লাস। তো আমাদের আলোচ্য বিষয় হলো বানান। এই বানানের উপরে আমরা আরো দুটো ক্লাস নিয়েছি। এটা আমাদের তৃতীয় ক্লাস। যেহেতু বানানটা আসলে বিস্তারিতভাবে যদি আমরা আলোচনা না করি তাহলে বানানটা শেখা একটু কঠিন এবং আমাদের লেখায় বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমি বানানের উপর একটু বেশি ক্লাস নিয়েছি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, শিখতে পারো। তো আমরা মূর্ধন্য আর দন্ত ন এই দুটো ব্যবহার আমরা শিখেছি। কোথায় মূর্ধন্য বসবে আর কখন দন্ত ন বসবে সেই নয়ের ব্যবহারগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা শিখব দুটো স আছে, দন্ত স এবং মূর্ধন্য স। তো আজকে আমরা শিখব এই দুইটা স, মূর্ধন্য স আর দন্ত স, এই দুটো স এর ব্যবহার শিখব। তো প্রথমেই আমরা শিখব মূর্ধন্য স এর ব্যবহার। মূর্ধন্য স এর ব্যবহার। এই মূর্ধন্য স কখন বসবে, কোথায় বসবে সেই ব্যবহারগুলো আমরা শিখব। লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। তো মূর্ধন্য স কখন বসবে, কোথায় বসবে সেই নিয়মগুলো আমরা আজকে শিখব। তো প্রথমে এক নম্বরে রি অথবা রি এর পরে মূর্ধন্য স হয়। মূর্ধন্য স হয়। নিয়মটা হলো রি বা রিকার, এটা হলো রি এর সংক্ষিপ্ত রূপ। তো রি বা রিকারের পরে মূর্ধন্য স হয়। যেমন দেখো, যেমন ঋষি, আবার কৃষি। তাহলে এই যে ঋষি, এই রি থাকার কারণে তারপরে মূর্ধন্য স হয়েছে। আবার এই সংক্ষেপে এই রি থাকার কারণেও তারপরে মূর্ধন্য স হয়েছে। তো আমাদের নিয়মটাও ছিল রিকারের পরে মূর্ধন্য স হয়, যেমন কৃষি, ঋষি। তবে এর ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম দেখো, এটা হলো রি এর পর মূর্ধন্য স হয় ঠিক, কিন্তু সব সময় না। ব্যতিক্রমগুলো হলো কৃষ, কৃষ্টা, কৃষাণু, কৃষাঙ্গ ইত্যাদি। অর্থাৎ কৃষ, কৃষ্টা, কৃষাঙ্গ ইত্যাদি, কৃষাঙ্গী, এগুলো হলো কৃষ ধাতু থেকে তৈরি। এই কৃষ ধাতু থেকে তৈরি বিধায় এই কৃষ ধাতুটো তালব্য স দিয়ে লেখে। যেহেতু কৃষ ধাতু, এটিকে তালব্য স দিয়ে লেখা হয়, সেজন্য কৃষ, কৃষ্টা, কৃষাঙ্গ, কৃষাঙ্গী, কৃষাণু এই শব্দগুলোই কখনোই মূর্ধন্য স হবে না, কারণ এই শব্দগুলো কৃষ ধাতু দিয়ে তৈরি। আর কৃষ ধাতু লিখতে তালব্য স দিয়ে লিখতে হয়। এজন্য কৃষ ধাতু দিয়ে যে শব্দগুলো তৈরি করা হয় সেখানে কখনোই মূর্ধন্য স হবে না, সেখানে তালব্য স হবে। যেমন কৃষ, কৃষিকা, কৃষাঙ্গ, কৃষাঙ্গী, কৃষাণু ইত্যাদি। তো আমরা রি রয়ের পরে শিখছি এবং তার ব্যতিক্রমটা শিখছি। এবার দেখো, রেফের পরে মূর্ধন্য স হয়। 2 নম্বর ছিল এক কথায় রেফ, আগে লিখে দিই। রেফ এর পরে
মূর্ধন্য স হয়। আমাদের দ্বিতীয় নিয়মটি হলো রেফ। এই রেফের পরে মূর্ধন্য স হয়, যেমন বর্ষণ, বিমর্ষ, মুমূর্ষ, যেমন বর্ষণ, তারপরে মুমূর্ষু, বিমর্ষ। অর্থাৎ এই যে রেফ হওয়ার কারণে মূর্ধন্য হয়েছে, মূর্ধন্য স হয়েছে। রেফের পরে মূর্ধন্য স, এই রেফের পরে মূর্ধন্য স। তাহলে নিয়মটি হলো রেফের পরে মূর্ধন্য স হয়, যেমন বর্ষণ, বিমর্ষ, মুমূর্ষ ইত্যাদি। তবে কিছু ব্যতিক্রম আছে। এখানে, যেমন অর্শ, তারপরে আদর্শ, তারপরে দর্শন ইত্যাদি। এই বর্ণগুলোতে রেফ থাকার পরেও তালব্য স হবে। মনে রাখবা যে রেফ এর পরে মূর্ধন্য স হয়, যেমন বর্ষণ, মুমূর্ষ, বিমর্ষ ইত্যাদি। কিন্তু কিছু ব্যতিক্রমও আছে, যেমন অর্শ, আদর্শ, দর্শন, বর্ষা, তারপরে স্পর্শ, পরামর্শ ইত্যাদি। তো এই শব্দগুলোই, যেমন স্পর্শ, বর্ষা, তারপরে পরামর্শ। এখানে বর্ষা বলতে বৃষ্টির বর্ষা নয়, এই বর্ষা বলতে বল্লম। তারপরে স্পর্শ, দর্শন মানে দেখা। তো এখানে এগুলো ব্যতিক্রম, কারণ এগুলো কিছু আছে ক্রিয়াপদ এবং কিছু আছে সংস্কৃত শব্দ নয়, বিদেশি শব্দ আর ক্রিয়াপদ, সে কারণে। তো আমরা দেখব রেফের পরে মূর্ধন্য স হয়, যেমন বর্ষণ, মুমূর্ষ, বিমর্ষ, চিকিৎসা, উপচিকিৎসা ইত্যাদি, আকর্ষণ। তবে ব্যতিক্রম হলো অর্শ, আদর্শ, দর্শন, স্পর্শ, বর্ষা, পরামর্শ। এই শব্দগুলোই রেফ থাকার পরেও মূর্ধন্য স হবে না, হবে তালব্য স। তোমরা এভাবেই মনে রাখবা। এরপরে আমরা তৃতীয় নিয়মে যাই। তিন নম্বরে দেখো, ট ও ঠ এর পূর্বে যুক্ত হলে, 3 নম্বর, ট ও ঠ এর পূর্বে যুক্ত হলে মূর্ধন্য স হয়। দেখো 3 নম্বর রূপটি হলো, ট ও ঠ এর পূর্বে যদি যুক্ত হয় তাহলে সেই সটা অবশ্যই মূর্ধন্য স হবে। যেমন দেখো কষ্ট, কাষ্ঠ। তাহলে দেখো কষ্ট, কাষ্ঠ, এখানে এই সটা কার পূর্বে যুক্ত হয়েছে? ট এর পরে। আবার সৃষ্টি, আবার শ্রেষ্ঠ। তাহলে দেখো এই সগুলা কার পূর্বে যুক্ত হয়েছে? ট এর পূর্বে যুক্ত হয়েছে, ঠ এর পূর্বে যুক্ত হয়েছে। তো ট ও ঠ এর পূর্বে যদি যুক্ত হয় তাহলে সেগুলো অবশ্যই মূর্ধন্য স হবে। ট ও ঠ এর পূর্বে যদি যুক্ত হয় তাহলে সেগুলো মূর্ধন্য স হবে। যেমন এই কষ্ট ট এর পূর্বে যুক্ত হয়েছে, সযুক্ত, সযোগ ট, কাষ্ঠ সযোগ ঠ, সৃষ্টি সযোগ ট, শ্রেষ্ঠ সযোগ ঠ। তাহলে যদি সযোগ ট, তাহলে দেখো যদি ট বা ঠ এর পূর্বে যুক্ত হয় তাহলে ট বা ঠ এর পূর্বে যুক্ত হলে অবশ্যই সেটি মূর্ধন্য স দিয়ে লিখতে হয়। যেমন কষ্ট, কাষ্ঠ, সৃষ্টি, শ্রেষ্ঠ, এগুলো এখানে সগুলো এই ট ও ঠ এর পূর্বে যুক্ত হয়েছে, আর ট ও ঠ এর পূর্বে যুক্ত হওয়ার কারণে এগুলো মূর্ধন্য স হয়েছে, এটা মনে রাখবা। এরপরে দেখো 4 নাম্বার,
4 নম্বর হলো ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পরে ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পরে কয়েকটি ধাতুতে মূর্ধন্য ষ হয়। দেখো, ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পরে কয়েকটি ধাতুতে মূর্ধন্য ষ হয়, মানে অভিষেক, অনুষঙ্গ, যেমন অভিষেক, এরপরে অনুষঙ্গ, তারপরে সুষম ইত্যাদি। এখন দেখো যে ইকারান্ত মানে হলো ই এর মতো উচ্চারণ। এই যে অভিষেক, এখানে এই ই এর মতো উচ্চারণ আছে, ই, অভিষেক। আবার অনুষঙ্গ উ এর মতো উচ্চারণ আছে। তো এই যে শটা, তার আগের উচ্চারণটা কি? অভি, এরপরে হলো স, উ, তারপরে হলো স। আবার এখানেও উ, তারপরে হলো স। এখন দেখো, ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর, ইকারান্ত মানে হলো ই এর মতো উচ্চারণ, আর উকারান্ত মানে হলো উ এর মতো উচ্চারণ। এখন আমরা যখন অভিষেক বলি, অভি, তাহলে উচ্চারণটা আসে ই, তো এই স এর আগের উচ্চারণটা ই। আবার অনুষঙ্গ, সুষম, এখানে স এর আগের উচ্চারণটা কি? উ, অনুষঙ্গ। তো স এর আগেরটা কি? অনু, উকার। তো ইকার, উকারের পরে যদি স বসে কয়েকটি ধাতুতে, তাহলে সেটি মূর্ধন্য ষ হবে। তো আমরা সেটা এভাবে বলি যে ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পরে কয়েকটি ধাতুতে মূর্ধন্য ষ হয়। ইকারান্ত মানে ই এর মতো উচ্চারণ, উকারান্ত মানে উ এর মতো উচ্চারণ। তো অভিষেক, এখানে ই হয়েছে, ই এর মতো হয়েছে, তারপরে স বসেছে, এজন্য মূর্ধন্য ষ। উ উচ্চারণ, তারপরে স বসেছে, এজন্য মূর্ধন্য ষ। উ উচ্চারণ, তারপরে স বসেছে, এজন্য মূর্ধন্য ষ। তো এখন এই ইকারান্ত উকারান্ত উপসর্গের পরে যে কতগুলো ধাতুতে মূর্ধন্য ষ হবে এটা ঠিক, তবে সব সময় না, ব্যতিক্রমও আছে কিছু। তোমরা ব্যতিক্রমগুলো ভালো করে শিখবে। যেমন ব্যতিক্রম হলো, যেমন অভিসার, অভিশাপ, এই শব্দগুলোতে কিন্তু কখনোই মূর্ধন্য ষ হয় না। এই যে অভিসার, তারপরে অভিষেক, এরপরে অভিসন্ধি, অভিসম্পাদ, অভিসন্ধি, অভিসম্পাদ। তাহলে দেখো, এই অভি উপসর্গ দিয়ে এই শব্দগুলোই কিন্তু মূর্ধন্য ষ হবে না, এখানে হবে দন্ত ষ। তো আমাদের নিয়মটা ছিল ইকারান্ত উকারান্তের পরে, উপসর্গের পরে কয়েকটি ধাতুতে মূর্ধন্য ষ হয়, যেমন অভিষেক, অনুষঙ্গ, সুষম ইত্যাদি। তো এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন অভিসার, অভিশাপ, অভিসন্ধি, অভিসম্পাদ, এই শব্দগুলোতে কিন্তু দন্ত ষ হবে। এই শব্দগুলোতে কখনোই মূর্ধন্য ষ হয় না। এরপর আমরা দেখি পরের নিয়মটি। পরের নিয়মটা দেখো, 5 নম্বরে, সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা উকারের পর, সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা উকারের পর, সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা উকারের পর ক, খ, ক, খ, ক, খ, প, ফ,
থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য ষ হয়। দেখো নিয়মটা দেখো যে সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা উকারের পরে যদি ক খ প ফ থাকে তাহলে বিসর্গ স্থানে মূর্ধন্য ষ হয়। যেমন নিষ্কর, নিষ্প্রভ, নিষ্ফল। যেমন নি যোগ ফল সমান সমান নিষ্ফল, নি যোগ প্রভ সমান সমান নিষ্প্রভ। দেখো এই যে নি যোগ ফল নিষ্ফল, আবার নি যোগ প্রভ নিষ্প্রভ, বহি যোগ কার বহি যোগ কার সমান সমান বহিষ্কার। তো দেখো এখানে আমার নিয়মটাও ছিল যে বিসর্গযুক্ত ইকার ও উকারের পরে বিসর্গযুক্ত ইকার ও উকারের পরে যদি ক খ প ফ থাকে তাহলে বিসর্গ স্থানে মূর্ধন্য ষ হয়। যেমন দেখো এগুলো সন্ধিজাত শব্দ। এখন এই নিষ্ফল শব্দের সন্ধি হলো নি যোগ ফল। এখানে এই যে ইকার বা উকার আছে অর্থাৎ নি ইকার আছে, তারপরে বিসর্গ আছে, যেহেতু এটা বিসর্গযুক্ত এর পরে যদি ক খ প ফ থাকে তো সেখানে এই যে ফ আছে, তাহলে ইকার আছে, ইকারের পর বিসর্গ আছে, বিসর্গ তারপরে তার সাথে যোগ হয়েছে ফ, যার কারণে এখানে মূর্ধন্য ষ হয়েছে। যেমন সন্ধিতে যদি বিসর্গযুক্ত থাকে এবং সেখানে ধ্বনিটা যদি ই বা উ এর মতো থাকে, এরপরে যদি ক খ প ফ থাকে, ক খ প ফ থাকে, তাহলে ওই বিসর্গ স্থানে কি হয়ে যাবে? মূর্ধন্য ষ হয়ে যাবে। যেমন নিঃ যোগ ফল নিষ্ফল। তাহলে আবার নিঃ যোগ প্রভ নিষ্প্রভ। তা আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখো যেমন নি 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 এখানে নটা আগে, তার উচ্চারণটা হয় কি ইকারের উচ্চারণ হয় নি। আমরা যদি নি উচ্চারণ করি তার নটা আসে আগে, ইটা আসে পরে, তাহলে পরের উচ্চারণটা হলো ই, তারপরে হলো বিসর্গ, এরপরে ফ, যার কারণে কি হয়েছে এই বিসর্গ স্থানে মূর্ধন্য ষ হয়েছে। যেমন এই যে বিসর্গযুক্ত ইকার উকার আছে, তারপরে যদি ক খ প ফ থাকে, এই ক খ প ফ এর যে কোনো একটি আছে, তাহলে কি হবে সন্ধিজাত শব্দে এই বিসর্গ স্থানে মূর্ধন্য ষ হবে, সেটাই হয়েছে নিষ্ফল হয়েছে। এটাও ঠিক তেমনি নি যোগ প্রভ, এখানে প আছে, প থাকার কারণে নিষ্প্রভ। আবার বহি যোগ কার, এখানেও এই যে একই, বহি উচ্চারণটা হলো ই, তারপরে আছে বিসর্গ, তারপরে যোগ ক, এই কারণে এইটার জায়গায় তাহলে দেখো সন্ধিতে বিসর্গযুক্ত ই উকারের পর ক খ প ফ থাকলে বিসর্গের স্থানে মূর্ধন্য ষ হয়। যেমন নিষ্ফল, নিষ্প্রভ, বহিষ্কার ইত্যাদি ওই নিয়ম অনুযায়ী মূর্ধন্য ষ হয়েছে। এরপরে দেখো আবার উকার দিয়ে দেখো আয়ুষ্কাল, দুষ্কৃত, দুষ্কর, দুষ্কৃত, দুঃযোগকৃত, দুঃযোগকৃত সমান সমান দুষ্কৃত। একটা উকার দিয়ে দিলাম আর কি, তাহলে এখানে উ
বিসর্গ যোগ ক, সে কারণে এই যে দুষ্কৃত নিয়ম অনুযায়ী উকার উকার বিসর্গযুক্ত বিসর্গযুক্ত, এরপরে ক খ প ফ, ক খ প ফ এর যে কোনো একটি আছে যার ফলে এই বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়েছে, যেমন দুঃযোগকৃত দুষ্কৃত, এখানে বিসর্গ স্থানে কি হয়েছে মূর্ধন্য স হয়েছে দুষ্কৃত। এরপরে আমরা সম্মানসূচক শব্দে একারের পরে মূর্ধন্য স ব্যবহার করা হয়। 6 নম্বর রুল, সম্মান সম্মানসূচক শব্দে একারের পর একারের এ অথবা একারের পর একারের পর মূর্ধন্য স হয়। এই একার যেহেতু সরাসরি বসে না, আমরা এই একারটা দিতে পারি যে সম্মানসূচক শব্দে এ কারের পর মূর্ধন্য স হয়। আমরা যখন কথা বলি বা চিঠি লিখি সেখানে আমরা সম্মানসূচক অনেক শব্দ ব্যবহার করি, যেমন বন্ধু বরেষু, সুজনেষু, যেমন বন্ধু বরেষু, বন্ধু বরেষু, আবার সুজনেষু, সুজনেষু। তাহলে এই যে আমরা বন্ধু বরেষু, সুজনেষু, এই যে সম্মানসূচক শব্দ, এই সম্মানসূচক শব্দে একারের পরে মূর্ধন্য স হয়, যেমন এখানে একার তারপরে যোগ হয়েছে স, এখানেও একার তারপরে যোগ হয়েছে স। তাহলে সম্মানসূচক শব্দে এই একারের পরে স হলে সেটি মূর্ধন্য স হয়, যেমন বন্ধু বরেষু, সুজনেষু, কল্যাণীয়েষু, শ্রদ্ধাস্পদেষু ইত্যাদি ইত্যাদি। তো আমরা মনে রাখবো এভাবে যে যদি সম্মানসূচক শব্দ হয় তারপরে এর মতো উচ্চারণ থাকে, তাই এ উচ্চারণের পরে যদি স হয় সেটি অবশ্যই মূর্ধন্য স হবে। এরপরে দেখো যে কতগুলো তৎসম শব্দের স্বভাবতই মূর্ধন্য স হয়, কতগুলো শব্দে তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়। দেখো কতগুলো তৎসম শব্দ আছে যেগুলো কোনো নিয়মের অধীনে নয়, যেগুলো স্বাভাবিক মূর্ধন্য স দিয়ে লেখা, এগুলো সবসময় মূর্ধন্য দিয়ে লিখতে হয়, যেমন শেষ, পাষাণ, ভাষা, ঈষৎ, যেমন শেষ, ভাষা, পাষাণ, ঈষৎ ইত্যাদি। তো এই যে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু তৎসম শব্দ আছে যে শব্দগুলো কোনো নিয়ম নয়, স্বভাবতই, অর্থাৎ ওই শব্দগুলোর স্বভাবই মূর্ধন্য স দিয়ে লিখতে হয়, এই জন্য এগুলোকে বলা হয় স্বভাবতই মূর্ধন্য স। অর্থাৎ আমাদের বাংলা ভাষায় কিছু তৎসম শব্দ আছে, এই তৎসম শব্দগুলোকে অবশ্যই এই মূর্ধন্য স দিয়ে লেখা হয়, এজন্য বলা হয় স্বভাবতই মূর্ধন্য স, কারণ এগুলো কোনো নিয়ম মেনে মূর্ধন্য স হয়নি, কোনো নিয়মের মধ্যে এগুলো পড়েনি, এই জন্য এই শব্দগুলো কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য স দিয়ে লিখতে হয়, শেষ, ভাষা, পাষাণ, ঈষৎ ইত্যাদি ইত্যাদি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে মূর্ধন্য স এর ব্যবহার শিখেছি যে কোথায় কোথায় মূর্ধন্য স হবে। তো এরপরে আমাদের দন্ত স এর ব্যবহারটা থাকে, দন্ত স এর ব্যবহারটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, যাতে আমি অল্প অল্প দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ রাখতে বা বুঝতে সুবিধা হয়। তো আমরা আমাদের এই মূর্ধন্য স এর ব্যবহার এখানে আলোচনা শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।